আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো তোমরা 1 2 3 4 5 6 জন আছো। 6 জন, আর এটাতে দেখেছে 47 জন বা 50 জন আর কি। এইটা দেখেছে হচ্ছে 62 জন। ওকে, তো আচ্ছা, তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমরা যেহেতু প্রশ্ন পড়তেছি, ক্লাসগুলো একটু ছোট হয় তুলনামূলকভাবে। তো এখানে দেখো আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটা। তো হাউ ডিড রিলিজন অ্যান্ড পলিটিক্স এফেক্ট দ্য পিউরিটান এজ? পিউরিটান এজকে ধর্ম এবং রাজনীতি কিভাবে প্রভাবিত করে? আরেকটা হচ্ছে ফিচার অফ পিউরিটান এজ, পিউরিটান এজের কিছু বৈশিষ্ট্য। তো আমরা একটা নোটই করেছি, এবং একটা নোট করলে এই দুইটার বা পিউরিটান এজের উপরে যে কোশ্চেনই আসুক না কেন এটা তুমি লিখতে পারবা। তো চলো আমরা দেখি। পিউরিটান এজকে কিন্তু আবার বলা হয়, এজ অফ মিল্টনও বলা হয়। তো এইটা একটু মাথায় রেখো। আমরা একটু দেখে আসি তো এজ অফ মিল্টন কতটুকু সময়। পিউরিটান এজ, এই পেজটাকে আরো সমৃদ্ধ করব, কিন্তু সময় হয়ে ওঠে না। এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ, পিউরিটান এজ। এই পিউরিটান এজে আমাদের মিল্টন সাহেব লিখেছেন, তো জন মিল্টন, এই জন্য বলা হয় এজ অফ মিল্টনও বলা হয়ে থাকে। 1620 থেকে 1660, এই 40 বছর। বলো, কিছু বলতে চাচ্ছিলা? আচ্ছা, এইটা কেন? ওকে, আমরা এই প্রশ্নটার তাহলে নোটটা আমরা দেখি। এই প্রশ্নটার নোট অনেকেই চাচ্ছিলা, তো চলো দেখি আমরা এই নোটটা। এখানে এটা তো তোমাদের গ্রুপ। তো দেখো এই নোটটা হচ্ছে এখানে আছে, হ্যাঁ। চলো আমরা এটা পড়ি। হাউ ডিড রিলিজন অ্যান্ড পলিটিক্স এফেক্ট দ্য পিউরিটান এজ? কিভাবে প্রভাবিত করে, আবার পিউরিটান এজের ফিচারটা কি, এই প্রশ্নতে আমরা পাবো। দেখো এখানে বলা হচ্ছে যে রাফলি দ্য হাফ সেঞ্চুরি বিটুইন 1625 অ্যান্ড 1675 ইজ কল্ড দ্য পিউরিটান এজ। আর আমরা যদি এটাকে আরো ভেরিফাই করার চেষ্টা করি যে পিউরিটান এজ ডিউরেশন, আমরা নেট থেকে নিব এগুলো। আর আরেকটা জিনিস, এগুলো তোমরা তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা নিবা, কারণ আলটিমেটলি কিন্তু বই দেখে টিচাররা হচ্ছে মার্কস দিবে। 17th সেঞ্চুরি আপ টু 1660, মানে 17th সেঞ্চুরি শুরু থেকে, অর্থাৎ 1600 সাল থেকে 1660, এটা বলতে চাই। দেখো পিউরিটান এজ। ও আচ্ছা, এটা একটা অন্য ফেসবুকের একটা গ্রুপ। আমরা উইকিপিডিয়ায় যদি দেখি, লিস্ট অফ পিউরিটান পোয়েট, আচ্ছা এই যে এখানে বলতে 16 and 17th সেঞ্চুরি এর ভেতরে। যাই হোক, আমরা মোটামুটি এটা দিলেই হবে। দেখো রাফলি হাফ সেঞ্চুরি বিটুইন এত থেকে এত ইজ কল্ড পিউরিটান এজ। বলা হচ্ছে প্রায় এই এজটাকে, এই সময়টাকে বলা হয় পিউরিটান এজ। One of the main reasons behind calling it the Puritan age is that the Puritan spirit ruled the English mind in this time. বলা হচ্ছে যে পিউরিটান এজ, এই এজটার নাম পিউরিটান এজ বলা হয়, এর কারণ হলো এই সময়টাতে পিউরিটান স্পিরিট ইংল্যান্ডের মানুষের মনকে শাসন করেছিল এই সময়টাতে।
In fact, Puritanism was a movement for the righteousness and liberty, a struggle for moral and political revolution. বস্তুত এই পিউরিটানিজম ছিল একটা মুভমেন্ট, একটা আন্দোলন, যে আন্দোলনটা হয়েছিল ধার্মিকতা, রাইটিয়াসনেস এবং লিবার্টি এবং স্বাধীনতা, এই দুইটার জন্য। আবার স্ট্রাগলটা হয়েছিল মোরাল এবং পলিটিক্যাল রিভলিউশনও বলা যেতে পারে এটাকে, অর্থাৎ নৈতিক এবং রাজনৈতিক একটা সংগ্রামও যেন এটাতে চলেছিল। টু অ্যাচিভ ইটস গোল, পিপল ইনভলভড ইন দিস মুভমেন্ট টু ওভারথ্রো চার্লস ওয়ান beheaded him and ended the corruption of the monarchy। বলা হচ্ছে এই গোলটাকে অ্যাচিভ করার জন্য, অর্থাৎ এই যে একটা রেভলিউশন, এই যে একটা বলতে পারো আন্দোলন, সেই আন্দোলনে জিতে যাওয়ার জন্য সাধারণ মানুষ কি করেছিল, এইটাতে অংশগ্রহণ করেছিল এবং তারা চেয়েছিল যে চার্লস ওয়ান যিনি ছিলেন তাকে উৎখাত করতে সিংহাসন থেকে, এবং তারা এটা উৎখাত করেছিল, করে তাকে বিহেডেড করেছিল, তাকে হত্যা করেছিল। এবং করার পরে তারা এই মনার্কের যে করাপশন, অর্থাৎ রাজপ্রাসাদের বা রাজ পরিবারের যে দুর্নীতি, সেই দুর্নীতিটাকে তারা বন্ধ করেছিল। The Puritan age is difficult to limit because it overlaps its earlier age, the Elizabethan age, and the succeeding age, the Restoration age। বলা হচ্ছে পিউরিটান এজকে লিমিট করা কঠিন, কারণ এটা ওভারল্যাপ করেছিল এর পূর্ববর্তী এজ এলিজাবেথান এজকেও, এবং এর পরবর্তী এজ রেস্টোরেশন এজকেও ওভারল্যাপ করেছিল। ওভারল্যাপ বলতে ধরো এলিজাবেথান এজ যখন থেকে শুরু, মানে যখন শেষ হয়েছে তার আগে থেকে পিউরিটান এজ শুরু হয়ে গেছে। আবার যখন হচ্ছে রেস্টোরেশন এজ শুরু হয়েছে পিউরিটান এজের পরে, তার ভেতরেও পিউরিটান এজের অনেক কিছু চলে এসেছে। তো এই জন্য বলা হচ্ছে যে এই সময়টাকে লিমিট করা মুশকিল, ডিফিকাল্ট। এবার আসো রিলিজন অ্যান্ড পলিটিক্স, এই সময়ের ধর্ম এবং রাজনীতিটা কি কেমন ছিল সেটা আমরা দেখি। আফটার দ্য ডেথ অফ জেমস ওয়ান এর মৃত্যুর পরে 1625 সালে আর কি, যখন সে মারা গেল, দ্য নিউ মনার্ক চার্লস ওয়ান টুক রিলিজিয়াস পারসিকিউশন টু এ নিউ লেভেল। বলা হচ্ছে যে আমাদের নিউ মনার্ক, নতুন রাজা চার্লস ওয়ান, সে হচ্ছে রিলিজিয়াস পারসিকিউশন নিল টু এ নিউ লেভেল, অর্থাৎ রিলিজিয়াস যে অ্যাক্টিভিটি বা যেগুলোকে সে হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছিল সেগুলোকে নতুন একটা মাত্রা দিল, এবং নতুন একটা মাত্রায় সে নিয়ে গেল, নতুন স্তরে নিয়ে গেল। বা এই পারসিকিউশন মূলত হচ্ছে ধর্মীয় একটা কি বলে এটাকে, নিপীড়ন, ধর্মীয় নিপীড়নকে একটা নতুন লেভেলে নিয়ে গেল, ধর্মের নাম দিয়ে অনেক কিছু করতো আর কি। He was asked by the parliament to sign the petition of rights, but he continued to show open disregards to parliaments and people। সে পার্লামেন্টকে বলল যে তোমরা একটা পিটিশন দাখিল করো, একটা বিল উত্থাপন করো, যে এই বিলটাতে সে স্বাক্ষর করতে বলেছিল, এবং বলেছিল যে মানে সে নিজে হচ্ছে তার স্বার্থে পার্লামেন্টকে ব্যবহার করতে চাইলো, কিন্তু সে নিজে আর কি তার স্বার্থের কারণে পার্লামেন্টের অনেক কিছুই, এমনকি পার্লামেন্ট ছাড়াও সাধারণ মানুষকেও সে ডিসরিগার্ড করত, মানে মানত না, সাধারণ মানুষকে উপেক্ষা করত। এরপরে he also suffered unsuccessful foreign expedition to France। এবং সে আরেকটা যেটা করেছিল, সে এটার জন্য সাফার করেছিল, দুর্ভোগ পেয়েছিল, মানে দুর্ভোগ পোহাতে হয়েছিল তাকে। সেটা হচ্ছে সে ফ্রান্সে একটা এক্সপিডিশন চালাতে শুরু করেছিল, একটা অভিযান চালাতে শুরু করেছিল, হয় না যে ফ্রান্সকে দখল করে নেবে এরকম। এবং এইটা করতে গিয়ে, এই অভিযান চালাতে গিয়ে সে হচ্ছে ব্যর্থ হয়, সে সফল হয় না, এবং আরো এরকম অনেক কিছুই রয়েছে আর কি। After the civil war in 1642, there was a divisions into the cavaliers or royalists, clergy, nobility, etc., those in favor of the king, and roundheads or parliamentarians, middle class, etc., those were in favor of the parliament। আচ্ছা, বলা হচ্ছে 1642 সালের
সিভিল ওয়ারের পরে দেশের জনগণ দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটা ভাগ ছিল হচ্ছে রাজার পক্ষে, তাদেরকে বলা হতো ক্যাভেলিয়ার বা রয়্যালিস্ট বলা হতো, মানে রাজার পক্ষে আর কি। এবং তাদের ভেতরে ছিল ধর্মযাজকরা বা নোবেল শ্রেণীর অনেক লোকজন ছিল, এবং তারা রাজার পক্ষে সবসময় কথা বলতো, বলতে পারো যে ওই যে চাটুকার টাইপের। এবং আর এক দল ছিল যারা হচ্ছে রাউন্ড হেড বা পার্লামেন্টারিয়ানস, তারা ছিল হচ্ছে সাধারণ লোকজন, বিশেষ করে মিডিল ক্লাস লোকজন এর ভেতরে ছিল, এবং তারা সবসময় পার্লামেন্টের পক্ষে ছিল, যে পার্লামেন্ট যা করবে তাই হবে। আর হচ্ছে এক পক্ষ ছিল চাটুকার, তারা সবসময় রাজা যা করবে তাই হবে এরকমটা বলতো। ওই যে আমরা একটা প্রশ্ন পড়ব এরপরেই মনে হয়, সেটা হচ্ছে ক্যাভালিয়ার পোয়েট। ওইখানে আমরা দেখব যে একদল পোয়েট ছিল যারা হচ্ছে এই যে, মানে এর পরের একটা সামনের দিনে যে প্রশ্ন পড়বো তার পরের যে প্রশ্নটা সেটাই ক্যাভালিয়ার পোয়েট। তো এই ক্যাভালিয়ার পোয়েট যেদিন পড়বো সেদিন আমরা বুঝবো যে তোষামোদী পোয়েট গুলো কারা, যারা কিনা এই চার্লস ওয়ানকে অনেক তোষামত করে চলতো। দেখো, দ্য সিভিল ওয়ার হেল্প দ্য পিউরিটানস টু সেট আপ দ্য কমনওয়েলথ। এই সিভিল ওয়ারটা পিউরিটানদেরকে একটা কমনওয়েলথ সংস্থা তৈরি করতে মানে হেল্প করেছিল। অলিভার ক্রনওয়েল was able to galvanize a military dictatorship during protectorate of until Atho, when monarchy was restored. বলা হচ্ছে এই যে কমনওয়েলথ প্রতিষ্ঠা করা বা পিউরিটানিজম যে প্রতিষ্ঠা করা, এইটার শুরু করেছিল বা এটা করেছিল এই সময়ের যে মানে অগ্রগামী ছিলেন তিনি হচ্ছেন অলিভার ক্রমওয়েল। তিনি গ্যালভানাইজ করতে সক্ষম হয়েছিলেন একটা মিলিটারি ডিক্টেটরশিপ, অর্থাৎ মিলিটারি ডিক্টেটরশিপকে তিনি এই সময়টাতে চালু করেন, এবং তিনি 1660 সালের পর্যন্ত একটা প্রক্টেটরেট একটা হচ্ছে সময় আর কি। প্রক্টেটরেট এটা একটা বলতে পারো মানে একটা সামরিক একটা শাখা আর কি, সেই শাখার তিনি করেছিলেন, এবং সেখানে তিনি এটা দিয়ে তিনি কাজ করেছিলেন হচ্ছে মনার্কিকে রিস্টোর করার জন্য, অর্থাৎ ট্রু মনার্কি যেটা জনগণের পক্ষে কথা বলবে সেটা তিনি করার চেষ্টা করেছেন। অর্থাৎ অলিভার ক্রমওয়েল 1660 সাল পর্যন্ত তিনি হচ্ছে রাজত্বটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন, এবং সেই সময়টাতে তিনি একটা প্রোটেক্টরেট নামে একটা সামরিক শাখার এবং সেটার একটা একনায়কত্ব বা শক্তিশালী মানে সেটাকে শক্তিশালী করতে তিনি সক্ষম হয়েছিলেন। Puritans came to American land in search of religious freedom from the Anglican Church and the High Church, and the persecutions of the Puritans under the King and Queen of the time. বলা হচ্ছে যে এই সময়টাতে যখন এই যে অলিভার ক্রমওয়েল আসলো এবং রাজত্বটাকে আবার পুনরায় প্রতিষ্ঠা করলো, এই সময়টাতে পিউরিটানরা আর কি একটু দুর্বল হয়ে পড়লো, এবং পিউরিটানরা কি হলো, পিউরিটানরা তখন সেখান থেকে পালিয়ে তারা আমেরিকায় আসলো, এবং অ্যাংলিকান চার্চ বা হাই চার্চ এর মানে হাই চার্চের থেকে ফ্রিডম নিতে তারা আমেরিকায় আসলো। এবং আমেরিকায় আসার পরে এবং বাকি যারা আরো ছিল তাদের অনেকেরই হচ্ছে কি বলে ওই সময়ে যারা হচ্ছে তোমার এই চার্লস ওয়ানের এই পক্ষে যারা কাজ করতো তারা অনেক অন্যায় অত্যাচারের শিকার হলো, এবং হচ্ছে কুইন এবং কিং এর পক্ষ নেওয়ার কারণে আর কি। ব্যাপারটা হচ্ছে যে যখন তোমার ধর্ম এবং রিলিজনটা হচ্ছে মানে এইভাবে তোমার সবকিছু চলতে থাকলো, যখন হচ্ছে তোমার কি বলতেছি আর কি করতেছি, পার্লামেন্টের পক্ষে সাধারণ জনগণ চলে গেল, এবং এক প্রকার চাটুকর দল যখন আমাদের কিং এর পক্ষ নিল, এর পরবর্তীতে ঘটনা হলো সেটা হলো একটা সিভিল ওয়ার হলো দুই দলের ভেতরে, এবং সিভিল ওয়ারে তোমার পিউরিটানরা বলতে পারো হেরে গেল, এবং এখানে অলিভার ক্রমওয়েল ছিলেন, তিনি হচ্ছে
তার তার দল বা তার মিলিটারি যে ডিক্টেটরশিপ তারা জিতে গেল এবং জিতে গিয়ে তারা পিউরিটানদের উপরে অন্যায় অত্যাচার শুরু করলো। পিউরিটানরা এই সময় পালিয়ে কিছু আমেরিকায় গেল এবং মানে স্বাধীনতার জন্য, এবং কিছু যারা ওখানে ছিল তাদের উপরে হচ্ছে অনেক অন্যায় অত্যাচার চলতে থাকলো কিং এবং কুইনের আন্ডারে থেকে। এবার আসলে লিটারেচার অফ পিউরিটান এজ। পিউরিটান এজের লিটারেচারটা কেমন ছিল? দ্য লিটারেচার অফ পিউরিটান এজ ইজ ক্যারেক্টারাইজড বাই ডাইভার্সিটি। এই সময়ের পিউরিটান এজের যে লিটারেচার, সেই লিটারেচারের ভেতরে অনেক বৈচিত্র্যতা ছিল। দ্য এলিজাবেথান প্যাট্রিয়টিক ইনথুজিয়াজম ডাইড আউট ইন দিস এজ। বলা হচ্ছে এই সময়টাতে এলিজাবেথান এজের যে যারা হচ্ছে স্বদেশপ্রেমী ছিল তারা আর কি ডাইড আউট হয়ে গেল ইন দিস এজ, এই এজে তারা ভ্যানিশ হয়ে গেল। এ গ্রেভ অ্যান্ড somber টোন overpowered দ্য এলিজাবেথান হোপ অ্যান্ড মার্থ। বলা হচ্ছে যে এ গ্রেভ এবং somber টোন মানে লিটারেচারের ক্ষেত্রে আর কি, এইগুলো সবই বলা হচ্ছে লিটারেচারের ক্ষেত্রে। বলা হচ্ছে লিটারেচারের ভেতরে একটা খুবই গভীর এবং একটা শান্তশিষ্ট টোন যেন চলতে থাকলো, এবং সেটা এলিজাবেথান যে হোপ এবং মার্থ, যে আশা এবং আনন্দ ফুর্তি টাইপের যে রাইটিংগুলো, সেইগুলোর ওপরে যেন তারা মানে পাওয়ার বিস্তার করলো, প্রভাব বিস্তার করলো। An intellectual insight replaced the romantic impulses of the preceding age। এবং পূর্বের যে এজ, সেই এজের যে রোমান্টিক যে ইম্পালস, রোমান্টিক ঘরানার যে রাইটিংগুলো লিখতেন হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে আরও যারা, বলতে সেই জায়গাটাতে একটা ইন্টেলেকচুয়াল রাইটিং লিখার যেন একটা বিষয় চালু হয়ে গেল এই সময়টাতে। Milton was one of the most famous and influential poets of the Puritan age। এবং এই এজের সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী পোয়েট ছিলেন হচ্ছেন মিল্টন। হি রিপ্রেজেন্টস দ্য স্পিরিট অফ দ্য পিরিয়ড পারফেক্টলি। এবং সে তার রাইটিংয়ের ভেতরে তার এজের স্পিরিটটাকে পারফেক্টলি রিপ্রেজেন্ট করেছিলেন। হি ওয়াজ দ্য পোয়েট অফ আনঅ্যান্সারিং, আচ্ছা আনঅ্যান্সারিং না আনসার্ভিং, এখানে কোনো ভুল আছে, মিনিংটা কি দেখে আসি। অস্থির, unswerving, আনসার্ভিং, আনসার্ভিং। আমরা এখানে ইজি ইংলিশটা ব্যবহার করতে পারতাম, যাই হোক। হি ওয়াজ এ পোয়েট অফ দ্য আনসার্ভিং উইল অ্যান্ড পারপাসেস। অর্থাৎ সে ছিল একটা পোয়েট, যে পোয়েটটা ছিল অনেক অস্থির টাইপের, তার ইচ্ছা তার উদ্দেশ্য এগুলো অনেকটা অস্থির ছিল। হি রোট অ্যারোপ্যাজিটা ফর দ্য ফ্রিডম অফ দ্য প্রেস। সে একটা রাইটিং লিখেছিল এই নামে, এটা ছিল হচ্ছে এই প্রেস বা মানে ছাপাখানা বা সাংবাদিকতা, সেইটার স্বাধীনতার জন্য সে এটা লিখেছিল। আদার মাস্টারপিস অফ মিল্টন আর স্যামসন অ্যাগনিস্টিস, এইটা একটা রাইটিং। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, এই দুইটা হচ্ছে তার বিখ্যাত রাইটিং। দ্য গ্রেট প্রোজ রাইটার অফ দ্য পিউরিটান এজ ওয়াজ জন বানিয়ান। জন বানিয়ান নামে একজন রাইটার ছিলেন, তিনি হচ্ছেন ওই যুগের বিখ্যাত প্রোজ রাইটার। হিজ পিলগ্রিমস প্রোগ্রেস ইজ বিলিভড টু বি রিড মোর দেন এনি আদার বুক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট দ্য বাইবেল। এবং তার যে একটা রাইটিং পিলগ্রিম প্রোগ্রেস, এটাকে বলা হয় যে বাইবেলে মানে ইংরেজিতে যত বই আছে সবচেয়ে বেশি পড়া হয়েছে বাইবেল, ঠিক তারপরেই যে বইটা পড়া হয়েছে সেটা হচ্ছে পিলগ্রিম প্রোগ্রেস। তো এই বইটা অনেকটা ওই যে ধর্মীয় ভাব গাম্ভীর্যের, এই জন্য অনেকেই এটাকে ইয়ে করে নেয়। যেমন বাংলাদেশে একটা বই আছে না বিষাদ সিন্ধু, অনেকেই মনে করে যে এটা হাদিস টাইপের। তো এরকম অনেকেই ওই যেরকম ওইটা পড়েছে ঠিক এরকম টাইপের আর কি বইটাও। জি স্যার, বিষাদ সিন্ধু, তারপর সিন্ধু হিন্দুল। হ্যাঁ, এগুলো অনেকেই আমি দেখেছি, একটা সময় ছিল আমার দাদার বাড়িতে, আমি দেখেছি যে এটাকে খুব যত্ন করে রাখা হতো, বিষাদ সিন্ধু, কাপড় টাপড় দিয়ে মুড়িয়ে। আমরা বলতাম যে এটা কি, আমরা ছোটবেলায় জানতাম যে এটা একটা হাদিস বই। তো পরে দেখতেছি যে ও আচ্ছা, এটা গোলাম মোস্তফা, শামসুর রহমান না গোলাম মোস্তফা কার লিখা, ভুলে গেলাম যে, গোলাম মোস্তফা মেবি তার লেখা একটা উপন্যাস। তো এই হচ্ছে কাহিনী। আগেকার মানুষ কিন্তু অনেক কিছুই ওই যে তোমরা খেয়াল করেছো কিনা, আমরা খেয়াল করতাম আর কি, মোমবাতি ইউজ করতো না, মোমবাতির গায়ে আরবি দিয়ে মোমবাতি লেখা থাকতো। তো
ওই আরবি লেখা দেখেই মনে করতো উড়িষ্যা সর্বনাশ, এটা বিশাল পবিত্র জিনিস, এবং এটাকে ও বিষাদ সিন্ধু স্যার লিখছিল হচ্ছে মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন, হ্যাঁ। তো এরকম আগেকার মানুষ অনেক কিছুই করতো যেগুলো আসলে এখন তোমরা যখন শিক্ষিত হয়েছো, আমরা যখন শিক্ষিত হয়েছি, তখন আমরা বুঝে ফেলেছি যে আচ্ছা এই জিনিসগুলো জাস্ট হচ্ছে অশিক্ষিত হয়ে থাকার ফলাফল আর কি। ওকে, এবার আসো ফিচার অফ পিউরিটান এজ। First person narratives were commonplace in the writing of Puritan age, especially in the form of journals and diaries. আচ্ছা, বলা হচ্ছে যে আমাদের পিউরিটান এজের যে রাইটিংগুলো সেগুলো অনেকটা জার্নাল এবং ডায়েরির আকারে লেখা হতো, এবং সেগুলোতে ফার্স্ট পারসন ন্যারেটিভ ইউজ করা হতো। মানে একজন ব্যক্তি কথা বলতেছে, সেটাই ফার্স্ট পারসন হিসেবে। সে যে কোনো একজনের ঘটনা সে বলতেছে এরকমটা না, সে তার নিজের ঘটনাই বলতেছে। এরকমটা ছিল তখনকার রাইটিং এর হচ্ছে ন্যারেটিভরা। There were personal accounts of early American colonists depicting tales of traveling to the new lands, immigration and everyday struggle. বলা হচ্ছে ওই সময় রাইটিং এর যে সাবজেক্টগুলো সেগুলো ছিল হচ্ছে আমেরিকান কলোনিস্টদের যে গল্পগুলি সেগুলো, এবং তারা যে নতুন দেশগুলোতে আসলো, তারা ইমিগ্রেন্ট হলো, মাইগ্রেশন করলো, এবং তারা যে তাদের প্রতিদিনের যে স্ট্রাগল, এগুলোই ছিল তখনকার রাইটিং এর সাবজেক্ট, টপিক বলতে পারো। This acted as the bequest to be handed down the generations to come in the future, এবং এইগুলোকে এবং এইগুলোর মাধ্যমে অনেক কোশ্চেন ছুড়ে দেওয়া হতো আপকামিং নিউ জেনারেশন যারা ছিল তাদের উদ্দেশ্যে, এবং এগুলো থেকে আসলে পরবর্তীতে অনেক রাইটিং বা অনেক রাইটারদেরকে এগুলো আর কি তোমার কি বলা যায় যে মানে অনেকে এই ভাবধারাটাকে ক্যারি করতো। এখানে বিকোয়েস্ট বলতে বোঝাতে পারো যে একটা দায়িত্ব অর্পণ করা আর কি, যে অনেক এই রাইটিংগুলোর মাধ্যমে যেন একটা দায়িত্ব ওই জেনারেশন পরবর্তী জেনারেশনকে দিয়েছিল এরকম। As many American settlers had left their families back in England, the latter also become a popular form of writing. বলছে সেই সময় যেহেতু অনেক আমেরিকান সেটেলার যারা তাদের ফ্যামিলি ফেলে ব্যাক ইন ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডে ব্যাক করেছিল, তখন লেটার ছিল, এবং এর ফলে তারা অনেক চিঠিপত্র লিখত। সুতরাং চিঠিপত্র ওই সময়ে একটা লিটারেচারের মানে পিস হয়ে গিয়েছিল, লিটারেরি একটা পিস হয়েছিল চিঠি। The main genres of writing included religious sermons, historical narrative, personal journal and poetry. এবং ওই সময়ের যে রাইটিং এর যে জনরাগুলি ছিল সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে রিলিজিয়াস সারমন ছিল, রিলিজিয়াস বিভিন্ন, যে আমাদের বর্তমানে যেমন আমরা বলি যেটাকে বলতে পারি ধরো গজল, রিলিজিয়াস গজল বা রিলিজিয়াস যে অনেক ছোট ছোট গল্প টল্প, এগুলো মোটিভেশনাল। তারপর হিস্টোরিক্যাল অনেক ন্যারেটিভ ছিল, অনেক হিস্টোরিক্যাল বিষয় নিয়ে তারা লেখালেখি করতো। পার্সোনাল কিছু জার্নাল তারা লিখতো, এবং একই সঙ্গে পোয়েট্রি তারা লিখতো। এটা পিউরিটান এজের রাইটিং এর মোটামুটি একটা বৈশিষ্ট্য আর কি। থিমস অফ পিউরিটান এজ লিটারেচার। থিমস অফ, আচ্ছা এখানে একটু ভুল আছে, আমাদের এটা দরকার নেই, এটা আমরা জানি যে কোন এজের সম্পর্কে লিখতেছি। দেখো, the common themes include religious and political idealism. এই সময়ের রাইটিং এর যে কমন থিম ছিল সেটা ছিল হচ্ছে পলিটিক্যাল এবং রিলিজিয়াস যে মানে আদর্শটা কেমন হবে সেইগুলোই। there is also an insistence on practicalism and pragmatism of day to day life, এবং ওই রাইটিংগুলোর ভেতরে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে তাদের রাইটিং এর থিম ছিল যে তারা ডে টু ডে লাইফের যে প্র্যাগম্যাটিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে লিখতো, বা প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো সেগুলো নিয়ে লিখতো। মানে যেগুলো হচ্ছে আমাদের হয়তো সমাজে একটা সমস্যা, সেই সমস্যাটাকে তারা নিয়ে একটা সাহিত্য রচনা করলো, যাতে করে মানুষ ওইটা পড়াশোনা করে ওই সাহিত্যটা আসলে মানে তারা বুঝতে পারে যে আচ্ছা আমাদের সমাজে এই সমস্যাটা ঘটতেছে,
বা কোনো একটা বিষয়, যেমন আমরা ওই যে দেখেছি না যে চাঁদে মানুষ গিয়েছে কিভাবে, একটা চাঁদে যাওয়ার আগে চাঁদে যে মানুষ যাবে এটার একটা সায়েন্স ফিকশন তৈরি হয়েছিল, সায়েন্স ফিকশনের রাইটিং তারা তৈরি করতো। তো ওইখান থেকে বিজ্ঞানীরা ইনফ্লুয়েন্স হয়ে চাঁদে যাওয়ার জন্য চেষ্টা করলো। তো ব্যাপারটা এরকম যে অনেক ডে টু ডে লাইফে অনেক প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে তারা লেখালেখি শুরু করলো। The religious discourse emphasizes the concept of predestinations and inevitability of sin and a strong sense of guilt and shame. বলা হচ্ছে রিলিজিয়াস যে আলোচনাগুলো বা রিলিজিয়াস যে রাইটিংগুলো সেগুলো মূলত আমাদের যে প্রিডেস্টিনেশন, মানে আমরা আগে কোথায় ছিলাম সেই জিনিসগুলো, এবং আমাদের যে পাপের যে অনিবার্যতা, হ্যাঁ, ইনএভিটেবিলিটি যেটা, সেটা মানে পাপ করলে আমাদের কি হবে সেই বিষয়গুলো, এবং একই সঙ্গে যে লজ্জা শরম এবং দোষের যে সেন্স, আমরা যে দোষ করেছি পাপ করেছি সেটার যে সেন্স, সেগুলো নিয়েও মানে রিলিজিয়াস লিটারেচার তৈরি হতে শুরু করলো। দেয়ার ইজ হেভি ইউজেস অফ সিম্বলিজম, এবং ওই সময়টাতে রাইটিংয়ের ভেতরে অনেক সিম্বল ইউজ করা হতো স্পেশালি ফ্রম দ্য রিলিজিয়াস স্ক্রিপচার, এবং ধর্মীয় যে বইগুলি ছিল সেগুলো থেকে, বিশেষ করে বাইবেল থেকে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলো থেকে অনেক হচ্ছে সিম্বল ইউজ করা হতো। The age is known for the heavy influence of biblical text, for example Old Testament, and books like the book of Jeremiah. জেরেমিয়া নামে একটা বই ছিল। তো বলতেছে যে এই এজটা বাইবেল টাইপের যে টেক্সট, সেই টেক্সটগুলোর দিয়ে অনেক প্রভাবিত ছিল। উদাহরণস্বরূপ যেমন ওল্ড টেস্টামেন্ট এই সময়টাতে অনেক প্রভাবিত করেছিল, এবং একই সঙ্গে বুক অফ জেরেমিয়া এটাও হচ্ছে অনেক প্রভাবিত করেছিল এই সময় রাইটারদেরকে। দ্য জনরা নোন অ্যাজ জেরেমিয়াডস ওয়াজ স্প্লিট ইনটু 3 পোরশনস, এবং এখানে একটা নতুন জেরেমিয়াড নামে নতুন একটা জনরাই তৈরি হয়ে গিয়েছিল, এবং মানে ধারা তৈরি হয়েছিল রাইটিং এর, এবং এটা 3টা পোরশনে ভাগ ছিল। দ্য ফার্স্ট extolled the faith of the past generations, and the second disintegrated the sin of the present age, and the third make appeals for repentance and contrition. বলা হচ্ছে প্রথমটা যেই বিষয়টা নিয়ে লেখা হতো সেটা হচ্ছে পাস্ট জেনারেশন, অতীতের জেনারেশনের যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে। পরের যে পার্টটা অর্থাৎ জেরেমিয়াডসের যে সেকেন্ড যে পার্ট, সেই পার্টটাতে মূলত প্রেজেন্ট জেনারেশনের যে পাপ, সেই পাপগুলোর কথা বলা হয়েছে, এবং থার্ড যে পোরশন, সেই থার্ড পোরশনে মূলত পাপের ফলে যে অনুতাপ, রিপেন্টেন্স, সেইগুলো বা কন্ট্রিশন, সেগুলোর ব্যাপারে একটা আপিল, সেগুলো মানে পাপের ব্যাপারে একটা আমরা যে হচ্ছে একটা রিপেন্টেন্স করবো, একটা আক্ষেপ করবো, সেটার প্রতি একটা আবেদন তৈরি করা হয়েছিল এই 3টা পার্টের। প্রথম পার্টটাতে বলা হয়েছে যে পাস্ট জেনারেশনটার বিশ্বাস ব্যাপারে এখানে বলা হয়েছে। সেকেন্ড পার্টে বলা হয়েছে হচ্ছে আমাদের বর্তমান যুগের যে পাপ পঙ্কিলতা সেটার কথা, এবং থার্ড পার্টে বলা হয়েছে যাতে করে আমরা ওই করে থাকি, কি বলে এটাকে, রিপেন্টেন্স করে থাকি। তাহলে প্রথম পার্টে আমাদের পাস্ট জেনারেশনের ফেইথের প্রশংসা করা হয়েছে, আর এক্সটোল করা হয়েছে। There was an influence of natural phenomena like earthquakes, fires, floods, etc. As the people of the age were interested in learning about nature and the science for God's design in nature. বলা হচ্ছে এই সময়ের ন্যাচারাল যে ফিনোমিনা, প্রাকৃতিক যে অবস্থা বা প্রাকৃতিক যে বিভিন্ন বিষয়, ঘটনা, সেগুলোও ছিল এই সময় রাইটিং এর থিম। যেমন এই সময় আর্থকোয়েক ছিল, ফায়ার, ফ্লাড, এগুলো হতো। তো এবং এই সময় সাধারণ মানুষ অনেক ইন্টারেস্টেড ছিল, বিশেষ করে নেচার সম্পর্কে শিখতে তারা চাচ্ছিল, এবং গডের যে ডিজাইন, নেচার নিয়ে যে গডের ডিজাইন, সেগুলো নিয়েও তারা অনেক বিষয়, মানে তারা অনেক ইন্টারেস্টেড ছিল। এখানে একটা বিষয় আছে যে অনেক সময় মানুষ অনেক বিষয়কে গডের সাইন বলে মনে করত। ধরো এরকম হয় না যে অনেক আগে বলতো যে এই হয়েছে, যেমন ধরো
এখনো কিন্তু আমাদের দেশে এগুলো হয়, বা আমরাও ছোটবেলায় এগুলো বিশ্বাস করেছি যে এক জায়গায় প্রচন্ড কাক ডাকতেছে, তার মানে কিছু একটা ঘটবে, খারাপ কিছু একটা ঘটবে, কেউ হয়তো মারা গেছে। তো এরকম অনেক কুসংস্কারে তখনও বিশ্বাসী ছিল মানুষ, এবং সেগুলোকে যেহেতু তারা প্রকৃতি সম্পর্কে জানতে চাচ্ছিল এবং ইন্টারেস্টেড ছিল, এবং এর ফলে অনেকেই কুসংস্কারে আচ্ছন্নও ছিল। তো এগুলোও ছিল হচ্ছে রাইটিং এর বৈশিষ্ট্য বা থিম। এরপরে দেখো, আদার থিমেটিক ওয়ার্কস ইনক্লুডেড দ্য আইডিয়া অফ রিফরমেশন অর রিজেনারেশন। বলছে আরো অনেক থিমেটিক কাজ ছিল যেগুলো আসলে আইডিয়ার ভেতরে একটা রিফরমেশন ঘটিয়েছিল বা রিজেনারেশন ঘটিয়েছিল। ইউনিটি অ্যান্ড ফ্রি চয়েস অ্যান্ড অর্ডার ওয়ার অলসো টপিক্যাল ম্যানিফেস্টেশন। বলা ওই সময়ে রাইটিং এর যে ভেতরে যে ইউনিটি এবং তাদের সাবজেক্টের ভেতরে যে ফ্রি চয়েস, মানে সাবজেক্ট চয়েসিং এর ক্ষেত্রে যে বিষয়টা, সেগুলো ওই সময়ে রাইটিং এর একটা টপিক্যাল ম্যানিফেস্টেশন ছিল, মানে সেই সমসাময়িক একটা প্রকাশ বা বলতে পারো হচ্ছে একটা পাবলিকেশন ছিল আর কি। The concept of a struggle between the world and spirituality was also explored. এবং তাদের রাইটিংগুলোর আরেকটা থিম ছিল যে তারা ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়ালিটি, অর্থাৎ পৃথিবী, জাগতিক বিষয়গুলো এবং আত্মিক বা ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে যে মানুষের মনের ভেতরে যে স্ট্রাগলটা হয়, সেই স্ট্রাগল নিয়েও তারা লেখালেখি করত। As most families visited the church and attended religious sermons, the writing itself reflects the biblical style of construction. এবং যেহেতু ম্যাক্সিমাম ফ্যামিলি ওই সময়গুলোতে তারা চার্চে যেত, তারা রিলিজিয়াস সারমনগুলোতে অ্যাটেন্ড করতো, অর্থাৎ রিলিজিয়াস যে আমরা যেটা বলি না খুতবা, হ্যাঁ, এই খুতবা টাইপের জিনিসে তারা অ্যাটেন্ড করতো, এবং এর ফলে তাদের ওই সময় রাইটিংগুলোও এই বাইবেলের মানে অনেক ফরমেশন গ্রহণ করেছিল, আর তাদের রাইটিংগুলো অনেকটা এই ধর্মীয় বাইবেল টাইপের হয়ে গিয়েছিল। দেয়ার ওয়াজ অলসো ডিমনিজেশনস of the native Indians who were described as followers of Shatanism. আচ্ছা, বলছে ওই সময় ডিমনিজেশনও হয়েছিল, এবং মানে ডিমনিজেশন বলতে ওই যে শয়তান আখ্যা দেয়া, হ্যাঁ, মানে হয় না যে কিছু, যেমন তোমরা এটা হয়তো পেয়েছো যে আগেকার অনেক সময় যে মুরব্বী যে মানুষগুলো, হয়তো মেয়েরা বুড়ো হয়ে গেছে, একেবারে 100-120 বছর বয়স হয়ে গেছে, তাদের চেহারা একটু ভেঙে যায় বা একটু অন্যরকম হয়ে যায়, তো এই সমস্ত মেয়েদেরকে বলা হতো যে ডাইনি বা উইস বলা হতো, তারা সমাজের জন্য ক্ষতিকারক, এরকমটা বলা হতো। তো এরকম যে ওই সময়টাতে ইন্ডিয়ান ছাড়া যারা ছিল নেটিভ ইন্ডিয়ান, তাদেরকেও এই ফতোয়া দেওয়া হচ্ছিল যে তারা হচ্ছে ফলোয়ার অফ শয়তানিজম, মানে শয়তানকে ফলো করে তারা এইটা, এবং তারা শয়তানের অনুসারী, এটা বলা হতো। এবং তাদেরকে এই মানে খুব থ্রেটনিং হিসাবে উপস্থাপন করা হতো ইন্ডিয়ানদেরকে। ইন্ডিয়ান তো শুধু এই পরবর্তীতে যে ইন্ডিয়া হওয়ার পরে যে ইন্ডিয়া, তা তো না, ইন্ডিয়া এটা নেটিভ আমেরিকান স্যার, ওই যে হ্যাঁ নেটিভ আমেরিকান। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে নেটিভ আমেরিকান বলতে যারা এই যে আমরা যে বলি না ওয়েস্ট ইন্ডিজ, যারা ওই হচ্ছে কলম্বাস তো আমেরিকা আবিষ্কার করে সে ভেবেছিল যে ইন্ডিয়া আবিষ্কার করে ফেলেছে, তো সে বলতেছিল যে ওই সময়ের, হ্যাঁ বলো স্যার ওই সময়ের স্যার যারা যে রেড ইন্ডিয়ান যাদেরকে বলা হতো, যারা ওইখানে ওই হ্যাঁ আমেরিকার ওইখানে আগে থেকে যারা ছিল কলম্বাস বা তারা সবাই ওদেরকে ইন্ডিয়া যেহেতু বলতো যে ওয়েস্ট ইন্ডিজ বা ইন্ডিয়া ধরেই নিয়েছিল যে এটা ইন্ডিয়া তারা আবিষ্কার করে ফেলেছে, সেহেতু তারা ছিল আগেকার ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান আর কি। তো তাদেরকে রেড ইন্ডিয়ান বলা হতো, এবং এই নেটিভ ইন্ডিয়ানদেরকে তারা হচ্ছে বলতো যে তারা শয়তানের ফলোয়ার, এরকম কিছু। আচ্ছা, ফাইনালি দেখো কনক্লুশন হচ্ছে পিউরিটান ইজ হাইলি এফেক্টেড বাই রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্স। রিলিজন এবং পলিটিক্সের দ্বারা এটা খুবই এফেক্টেড ছিল, প্রভাবিত ছিল। ইট গেটস এভিডেন্ট হোয়েন উই ফোকাস অন দ্য থিমস অ্যান্ড কমন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মেজর লিটারারি পিসেস ফ্রম দ্যাট পিরিয়ড। বলছে এটা আমরা প্রমাণ পাই যখন আমরা ওই এজের হচ্ছে লিটারারি পিসগুলো পড়ে যখন এটার কমন ক্যারেক্টারিস্টিক্স এবং থিমগুলো জানতে পারি, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ
এই সময় রাইটিংগুলো রিলিজন এবং পলিটিক্স দ্বারা প্রভাবিত হয়েছিল। ইটস অ্যান এজ অফ ডাইভার্স লিটারেচার, এই এজটাতে বৈচিত্র্যময় ছিল লিটারেচারের দিক থেকে। The diversity came from the major shift of writing style and themes that the major writer choose to use। বলা হচ্ছে এই ডাইভার্সিটি এসেছিল ওই সময় রাইটারদের যে থিমের যে চয়েস করা, তাদের রাইটিংয়ের যে স্টাইল চয়েস করা, সেগুলো থেকে এসেছিল। Above all, the politics and religion controlled a great deal of subject matters of literature of Puritan age। এবং সর্বোপরি এই সময়ের ধর্ম এবং রাজনীতি, এটা হচ্ছে এই সময়ের লিটারেচারের যে রাইটিংগুলো তাদের সাবজেক্ট ম্যাটারগুলোকে কন্ট্রোল করতো যেন। মানে এই সময় রাইটাররা ওই পলিটিক্স এবং রিলিজন থেকেই তারা ইয়েগুলো নিত, তাদের সাবজেক্টগুলো চয়েস করত। তো এই হচ্ছে ওভারঅল আমাদের রাইটিংটা। আমি এটা গ্রুপে দিয়ে দেখি যায় কিনা। ইচ্ছা করে না যেহেতু লাইভ কম থাকে তাই মনে হয় যেন লাইভে যারা থাকে তাদেরকেই দিয়ে দিই, কিন্তু ওভারঅল আবার যেটা মনে হয় যে না, অনেকেই তো দেখা যায় যে কারেন্ট না থাকার কারণে, বিদ্যুৎ না থাকার কারণে, বা দেখা যায় যে নেটের স্পিড কম থাকার কারণে হয়তো কোনোদিন জয়েন করতে পারে না, তো এই জন্য আবার খারাপ লাগে। ওকে, দেখো দিয়ে দিলাম। যদি এটা কপি ধরে তাহলে এটাকে আবার আমি টেক্সট ফাইল হিসেবে দিয়ে দেব। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ স্যার, আপনাকে আমি লাস্ট 2টা ক্লাস আগে বলেছিলাম যে আমাদের এক্সামের জন্য কিছু গাইডলাইন্স দিতে, যে কিভাবে ভালো রেজাল্টের জন্য আমরা লাস্ট মিনিট প্রিপারেশনটা নিতে পারি। সো এইসব যদি একটু বলতে। আচ্ছা, লাস্ট মিনিট, আচ্ছা আজকে সময় আছে, আমি বলি তাহলে। দেখো, তোমরা অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদেরকে অনেকগুলি আননোন, মানে পার্ট সি এর জন্য, এটা পার্ট এ বি এটা তো ইজি আছে, পার্ট সি এর জন্য অনেকগুলি আননোন পড়তে হবে, কবিতা পড়তে হবে অনেক, এবং সেই কবিতাগুলো থরলি পড়তে হবে। তোমাদের সিলেবাসের ভেতরে যেগুলো আছে সুন্দর সুন্দর কবিতা, সেগুলোও পড়তে হবে, সেগুলোর ভেতর থেকে কমন পড়ে যেতে পারে। যেমন এবার ফার্স্ট ইয়ারে কিন্তু কমন পড়ে গিয়েছে, সনেটে 18 দিয়েছিল, এমন হতে পারে তোমাদেরকেও এরকম দিয়ে দিতে পারে, সেগুলো পড়ে নিবা। আর লিটারেচারের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ভালো করতে হলে তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা এজের ফিচার জানতে হবে। ফিচার জানলেই হয়ে যাবে, অনেক সময় একটু এদিক সেদিক হলে তুমি বানিয়ে লিখতে পারবা। আর রোমান্টিক পোয়েট্রিতে ভালো করতে গেলে কোটেশনের কোনো বিকল্প নেই, হ্যাঁ, কোটেশন দিতে হবে, বেশি বেশি কোটেশন দিতে পারতে হবে। ইনফ্যাক্ট ড্রামা থেকেও তোমাকে কোটেশন দিতে হবে। তোমাদের প্রত্যেকটা ব্রড কোশ্চেনে তোমাকে 2টা করে কোটেশন দিতেই হবে যদি ভালো করতে চাও। আর যদি মনে করো নামে এভারেজ মার্কস পাইলেই হবে, তাহলে একটাও দিতে পারো, না দিলেও নাও পারো, এই একটা। সর্বোপরি তোমাদের তো সেকেন্ড ইয়ার শেষ, সো ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি তোমাদের অলরেডি হয়ে থাকার কথা। যদি না হয় তাহলে তুমি বুঝবা যে তুমি একটু পিছনে পড়ে আছো। তো এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা পারা থাকতে হবে, পারা না থাকলে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে একদিন দিয়েছিলাম না আমি, যে কি কি করিনি বলে আমাদের রেজাল্টটা খারাপ হয়েছে, এটা দিয়েছিলাম কি? জি স্যার, দিয়েছেন। ওইটাই আরেকবার দেই, যে ওইগুলো না করার কারণে রেজাল্ট খারাপ হয়। সো ওই জিনিসগুলো আমাদেরকে লাস্ট মিনিটে ওইটাকে আর কি উতরায় যাইতে হবে। আমি যদি ওইটা আরেকবার দেই তোমাদেরকে, কই যে রেখেছি, অ্যাকচুয়ালি স্যার প্রবলেম কোন জায়গায় হয়েছে যে লাস্ট মিনিটে আমাদের অনেকগুলা বই কভার করতে হচ্ছে। পোয়েট্রিতে 6টা বই, ড্রামাতে 5টা বই, এইসব মিলে একটু গুলাই যাচ্ছে সবকিছু। আচ্ছা, এটা লাস্ট মিনিটে তো কভার করতে হচ্ছে না, এটা তো অনেক আগে থেকেই পড়তেছে এই জিনিসগুলোই। এখন যেটা হয় কি, যে অনেক আগে তো অল্প 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 করে পড়েছে, এখন সেগুলোকে একবারে মাথায় নিতে হচ্ছে, তাই তো? তো এই জায়গাটাতে এটা তো সব ক্ষেত্রেই তোমরা এর আগে এসএসসি ইন্টারও এরকমই করেছো, ফার্স্ট ইয়ারও এরকমই করেছো, এটাই করতে হয়। তবে এই সময়টাতে সাজেশন মাথা থেকে, শুধু এটা কাজ করছে যে আর সবকিছু একসাথে কি মাথায় থাকবে, এক্সামের হলে কি কি কোনো মিস্টেক হ্যাঁ হয়ে মাথায় যাবে। থাকবে। দুনিয়াতে মানুষের সবচেয়ে বেশি ব্রেইন শার্প থাকে তার এক্সাম হলে। সো এটা নিয়ে টেনশন কিছু নাই যে মাথায় থাকবে কিনা। এরকম হয় না যে পরীক্ষার হলে যাওয়ার সময় মনে হয় যে কিচ্ছু মনে নাই, কিন্তু কোশ্চেন পাওয়ার সাথে সাথে দেখবা যে সব মাথায় চলে আসে। তো এরকম হবে বলেই তো তুমি স্টুডেন্ট, তাই না?
তো এরকম যার হচ্ছে সে একদিকে লাকি, কারণ হচ্ছে তার মানে তোমার নিজের মাথা কাজ করতেছে যে হ্যাঁ তুমি একজন শিক্ষার্থী, তোমাকে আরো পড়তে হবে, মাথায় একটু প্রেশার নিতে হবে। আর যাদের এরকম হচ্ছে না তাদের তাদের তারা একটু বলতে পারো যে তোমরা একটু থ্রেটনিং এর মধ্যে আছো, যে এত রিল্যাক্স হওয়া যাবে না। আর মানে অস্থির হওয়ার কিছু নাই, জাস্ট সিরিয়ালি সাজেশন থেকে 1 বাই 1 পড়তে থাকো, বিভিন্ন নোট বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে পড়তে থাকো, দেখবা যে পরীক্ষা ভালো হবে। আর অস্থির হওয়ার দরকার নেই যে কি হবে কি না হবে, এটা হলো না ওটা হলো না। সর্বপ্রথম পার্ট সি এর কোশ্চেন পড়বা, তারপরে পার্ট বি, তারপরে পার্ট এ। পার্ট এ দিয়ে বেশি সময় দেওয়ার দরকার নেই, পরীক্ষার আগের 2 দিন হচ্ছে পার্ট এ পড়বা, তাহলেই ওইটা যা তোমার ইনস্ট্যান্ট মনে থাকবে, পরীক্ষা লিখতে পারবা। আর যদি মনে করে যে আচ্ছা আগে থেকে পার্ট সি এ বারবার পড়ি, তাহলে সময় নষ্ট হয়। আচ্ছা এই যে এই জিনিসগুলো তোমরা একটু চেষ্টা করিও, যেমন এখানে প্রশ্নের ভালো অ্যান্সার করতে হবে, উত্তর ছোট হয়ে গেলে চলবে না, টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে। যেমন প্রত্যেকটা মার্কসের জন্য 3 মিনিট করে, পার্ট সি এর প্রশ্নের জন্য 30 মিনিট সময় পাবা, পার্ট বি এর জন্য 12 মিনিট সময় পাবা, পার্ট এ এর জন্য প্রতিটা প্রশ্নে 3 মিনিট করে সময় পাবা। তো অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের 3 মিনিটে লাগবে না, 1 মিনিটে হয়তো অ্যান্সার হয়ে যাবে। তো ওই সময়টা তুমি তখন পার্ট বি বা পার্ট হচ্ছে সি তে কাজে লাগাবা, বা রিভিশন দিতে হবে। হাতের লেখা স্পষ্ট করতে হবে, কাটাকাটি করা যাবে না, হাতের লেখা বড় বড় করে লিখতে হবে। আবার ইটালিক করা যাবে না, বাঁকা বাঁকা করে লিখতেছি, দেখলে মনে হয় যে ও হেভি সুন্দর, বন্ধু বান্ধবরাও বলে যে হেভি সুন্দর লিখেছিস, তোর হাতের লেখা খুব সুন্দর, কিন্তু আসলে ওই লেখাগুলো দুর্বোধ্য, পড়া যায় না। তো টিচাররা এরকম খাতা দেখলে কিন্তু ভালো মার্কস দেয় না। তারপরে রাইটিং ও রাইটারের নাম গুলিয়ে ফেলা যাবে না, রাইটিং এবং রাইটারের নামটা ভালো করে লিখতে হবে, বানানো ভুল করা যাবে না এই নামগুলোর ক্ষেত্রে। তারপরে হচ্ছে প্রত্যেকটা প্যারা যে পরীক্ষার খাতায় লিখবা, সেই প্যারাগুলোর পরে রিভিশন দিবা যে ওই প্যারাগুলোতে গ্রামারের ভুল আছে কিনা। তারপরে কালার পেন্সিল ইউজ করবা না, ভালো খারাপ এটা পরের কথা, কোনো টিচার বলবে ভালো, কোনো ফ্রেন্ড বলবে, সিনিয়র বলবে ভালো। আর আমি যেটা বলি যে এটা যেহেতু বিতর্ক আছে, সেক্ষেত্রে এই দিক দিয়ে এটা ব্যবহারই করার দরকার নেই, তোমরা এমনি সাধারণ ম্যাটাডোর বা গুড লাক কলম দিয়ে লিখবা। কোটেশন দিতেই হবে, কোটেশন দেইনি, দিলেও ভুল করেছি মন গড়া, অর্থাৎ কোটেশন দিতে হবে, এবং ভুল করলে হবে না, মন গড়া কোটেশন দিলে হবে না, অর্থাৎ কোটেশন বানিয়ে লেখা যায় না, কোটেশন হুবহু বইতে যা আছে সেটাই দিতে হবে। তারপরে একটা প্রশ্নের উত্তর ছেড়ে দিয়ে আসা যাবে না, 100% লিখতে হবে, 2-1টা ছেড়ে দিলে মুশকিল। আবার অনেক সময় অনেকেই লেখে যে কনক্লুশন লেখে না, তো কনক্লুশন না লিখলে ওটা ইনকমপ্লিট থেকে যায়, তখন মার্কস তো দেখা যায় 2-3 দিয়ে ছেড়ে দেয় টিচাররা। সুতরাং তুমি পুরো প্রশ্ন লিখে কনক্লুশন লিখলা না, দেখবা তুমি পাইছো 3, আর কনক্লুশন লিখলেই দেখা যাচ্ছে পুরো প্রশ্ন ভালো হয়ে গেল, তখন দেখা যাচ্ছে 6 পাইছো। তো এই কনক্লুশনটা লিখতেই হবে। তারপরে পর্যাপ্ত কোটেশন দেইনি, বানিয়ে লিখেছি, ভেবেছি ভালো এক্সাম দিয়েছি, আসলে দেইনি। অনেক সময় আমরা অনেকে ফুলে যাই, অনেক বন্ধু বান্ধব বলে যে তুই এটা করেছিস, হ্যাঁ করেছি, এটা করেছি, এটা করেছি, আরে তুই তো হেভি পরীক্ষা দিয়েছিস। এবার অনেকেই আছে ফুলে যায় অনেক, তো ফুলে গেলে হবে না, তোমাকে বুঝতে হবে যে আমি পরীক্ষা আসলে কেমন দিয়েছি। মানে ফুলে যাওয়া বলতে এরকম পরীক্ষা দিয়ে এসে অনেক বেশি এক্সপেকটেশন করে আসছে, ফার্স্ট ক্লাস পাবে, বন্ধু বান্ধব বলেছে, তো কিন্তু আসলে সে পেলো না, তখন সে হতাশ হয়ে গেল, পরবর্তী ইয়ারের রেজাল্ট খারাপ হয়ে গেল। তো এটা না করে আগে থেকেই রিয়েল সিচুয়েশন যা হয় হবে, পরীক্ষা আমি যা দিয়েছি। তো এটা নিয়ে আগে বেশি মানে প্রত্যাশা থাকবে তোমার কম, যদি বেশি পাও বোনাস ভালো লাগবে, প্রত্যাশা যদি বেশি থাকে আর পাও যদি কম, তাহলে খারাপ লাগবে কিন্তু। আবার প্রথম বর্ষে ভালো রেজাল্ট করেছি বলে যে অনেকেই মনে করে যে এই বছরেও ভালো রেজাল্ট করব, তাই এত পড়ার দরকার নেই, তো এটা চিন্তা করা যাবে না। প্রথম বর্ষে অনেকেরই ভালো হয়, সেকেন্ড ইয়ারে গিয়ে যেহেতু হিস্ট্রি আছে সেহেতু অনেকেই ধরা খায়। তারপর বাংলা এক্সামগুলো ভালো দিতে হবে, তোমাদের বাংলাতে ভালো মার্কস ক্যারি করতে হবে। তারপরে অন্যরা ভালো এক্সামের কথা শুনে আমি ভেবেছি যে ওই যে ও এটা লিখেছে, আমিও তো এইভাবেই লিখেছি, তাহলে আমি ভালো রেজাল্ট করবো, কিন্তু দেখা যায় একই প্রশ্ন দুজনে লিখেছো, একজনে মার্কস কম পাচ্ছে, একজনে বেশি পাচ্ছে। কারণ হচ্ছে ওই যে তুমি হয়তো কোথাও বানান ভুল করে রেখেছো, সিরিয়াস বানান ভুল, হয়তো রাইটারের নামে বানান ভুল করে ফেলেছো, তুমি হয়তো রাইটিং এর নামে বানান ভুল করে ফেলেছো, তো এগুলো সিরিয়াস ব্লান্ডার, এগুলো একবারে লুসিড নিয়ে অ্যাটাচ করনি, এরকমটা হয় অনেক সময়, রিভিশন দাওনি, খাতার প্রশ্নের নাম্বারগুলো লিখোনি, এগুলো চেক করতে হবে। তারপরে হচ্ছে খুব বেশি কনফিডেন্ট হওয়া যাবে না, কনফিডেন্ট তুমি থাকবা মনে মনে, বাট অধ্যত্ত লেভেলে কনফিডেন্ট হওয়া যাবে না, আরে ব্যাপার না, এই ব্যাপার না করা যাবে না। হ্যাঁ, তারপরে বানিয়ে লেখার প্র্যাকটিস আগে থেকে নাই, কিন্তু পরীক্ষার হলে তুমি বানিয়ে লিখলা এবং তুমি এসে বলতে আরে হেভি লিখেছি, 5 পেজ 6 পেজ 7 পেজ করে প্রশ্ন লিখেছি,
তুমি জীবনে কোনোদিন বানিয়ে লিখোনি, তাহলে ওই দিন বানিয়ে লিখে কি তুমি নির্ভুল লিখতে পারবা? পারবা না। তো এই জিনিসগুলো মাথায় রেখো। কেমন লিখি জীবনে কাউকে চেক করাইনি, হ্যাঁ, কেমন একটা নোট লিখলা তুমি কাউকে কোনোদিন চেক করাওনি, এবং দেখলা যে তুমি হয়তো মনে করো ভালো লিখেছো কিন্তু আসলে তোমার নোটগুলো ভালো হয় না বা ভালো হয়নি। তো এগুলো একটু মাথায় রেখো, কাউকে না কাউকে দিয়ে চেক করিয়ে নিও। তো এটাতে আবার আমাকে বেশি বেশি দিও না, অনেকে আবার এরকম কথা শোনার পরে আবার আমাকে নোট দিতে থাকে, তো আমি এত সময় পাই না। তোমরাই কি করবা, তোমরা হয়তো তোমার যে বান্ধবী একটু ভালো বোঝে তাকে দেখাও যে এই দেখ তোর নোটটা কেমন আছে, কিংবা বান্ধবীর একটা নোট দেখলা, দেখে তুমি নিজেও পার্থক্য করতে পারলা। তারপরে তোমার কোনো টিচার, কোনো সিনিয়র আপু, তাদেরকে দেখাইলা যে দেখো তো এই নোটটা ঠিক আছে কিনা। তাই বলে আবার এরকম না যে সিনিয়র আপু যার রেজাল্ট ভালো না তুমি তাকে দেখাইলা আর সে বললো যে আরে এই নোটটা তো হয়নি, মানে ডিমোটিভেট করবে এমন কারোর কাছে নিয়ে যাবা না। রিভিশন দেয়নি, জানি না রিভিশন কিভাবে দিতে হয়, ওই যে 10 মিনিট রিভিশন দিতে হয়, রিভিশন কিভাবে দিতে হয় সেগুলো দিতে পারতে হবে। রিভিশনে ওই যে A to Z লাইন বাই লাইন তো আর কেউ পড়ে না, ওইটাতে প্রশ্নের মার্ক দিয়েছে কিনা, প্যারার প্রথম লাইনে ভুল করেছে কিনা, রাইটার রাইটিং এর নাম ঠিকঠাক করেছে কিনা, রেজিস্ট্রেশন রোল নম্বর ঠিকঠাক লিখেছে কিনা, এগুলো চেক করতে হয়। তো এগুলো করবা, আর বাকিটা ভাগ্যের উপরে ছেড়ে দিবা। জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু পড়ি, ভাগ্যটা অনেক কিছুই মানে ম্যাটার করে। আচ্ছা, তো এই হচ্ছে আলোচনা টোটালি। তোমাদের আর কিছু বলার থাকলে বলো, আমি ক্লাসটা শেষ করে দেবো। আমাদের হিস্ট্রি যদি কমন না আসে প্রশ্নটা কেমন হবে? প্রশ্নটা কমন না আসলে ধরো এরকম হলো, আমি ধরো একটা প্রশ্ন বানিয়ে দিই। ধরো একটা প্রশ্ন তুমি পড়ে গেছো হচ্ছে what are the features of এলিজাবেথান এজ, এইটা আসলো প্রশ্ন, মানে এটা তুমি পড়ে গেছো, বাট আসছে why এলিজাবেথান এজ is called the golden age। ধরো আচ্ছা দুইবার ইউজ হয়ে গেছে, ধরো এইটা আসলো, কিন্তু তুমি তো পড়ে গেছো এইটা, তাহলে এইটা এখন কেমনে লিখবা? বিশ্বাস করো যদি তুমি এইটা পড়ে যাও তাহলে তুমি এটা লিখতে পারবা, আর এটা যদি না পড়ো, অর্থাৎ এজের ফিচার প্রত্যেকটা 7-8টা যে প্রশ্ন আছে মানে এজ আছে, সেই 7-8টার এজের যদি ফিচার পড়তে পারো তাহলেই তুমি বানিয়ে লিখতে পারবা। যেমন এটাকে তুমি বানিয়ে লিখতে পারবা কিভাবে, যখন বলতেছে যে কেন এই এজটাকে গোল্ডেন এজ বলা হয়, তখন তুমি এই ফিচারগুলি আলোচনা করবা এবং আলোচনা করে বলবা যে এই জন্যই এই এজটাকে গোল্ডেন এজ বলা হয়, মানে এই ফিচারটাই হচ্ছে এই প্রশ্নটা। তারপরে ধরো তোমাকে বললো হচ্ছে ডিসকাস দ্য সোশ্যাল পিকচার অফ দ্য অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড। এইটা তুমি পড়ে গেছো, বাট মানে এইটা তোমাকে দিল, ধরো এটা তোমাকে দিল, কিন্তু তুমি পড়ে গেছো ফিচার্স অফ অ্যাংলো-স্যাক্সন এজ, এজের ফিচারটা তুমি পড়ে গেছো, কিন্তু তোমার আসলো সোশ্যাল পিকচার। তো এই ফিচারটাকেই তখন সোশ্যাল পিকচার বলে বলে লিখতে হবে, কারণ যেটাই ফিচার সেটাই হচ্ছে ওই যুগের মানুষের চিন্তা ভাবনা, তাদের জীবনাচরণ সবকিছু। এবং এই জিনিসগুলো আমি তোমাদেরকে এবার দিয়ে হিস্ট্রি প্রায় 3বার পড়াচ্ছি। সো আমি তোমাদেরকে এর আগে প্রথমবারের যে ভিডিওগুলোতে আমি পড়িয়েছি সেই জায়গাগুলো আমি পড়িয়েছি এইভাবেই, যে যদি তোমরা হুবহু অনেক সময় কমন না পাও তাহলে ওই পদ্ধতিগুলো যদি ফলো করো তাহলে তোমরা বানিয়ে লিখতে পারবা। তবে এটার ক্ষেত্রেও বানিয়ে লেখার আগে থেকে প্র্যাকটিস থাকা লাগে। এতদিনে তোমাদের বাসায় লিখে বানিয়ে লেখার প্র্যাকটিস করতে হতো। তারপরে ধরো বলেছে যে ভিক্টোরিয়ান এজ, ধরো বললো তুমি পড়ে গেছো ভিক্টোরিয়ান এজের ফিচার্স, বাট পরীক্ষা আসছে রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স of the Victorian novel and prose। এখন
এইটা আসলে যেটাই ভিক্টোরিয়ান এজের ফিচার সেটাই তো ওই এজের রাইটিং এর ফিচার, তাই না? তো ওই এজের রাইটিং কোনটা? নোভেল প্রোজ। সুতরাং ওই একই জিনিস তুমি লিখে দিয়ে আসবে। তো এইরকম ভাবে আসে, তুমি পড়ে গেছো এটা, আসবে এইটা, তখন তোমাকে ঘুরিয়ে লিখতে হবে। তুমি পড়ে গেছো এটা, আসবে এইটা, তুমি পড়ে গেছো এইটা, আসবে এইটা। তো এই জন্য আমি সবসময় বলি যে এই প্রশ্নগুলো পড়তে হবে, কোন মানে প্রত্যেকটা এজের ফিচারটাকে আগে পড়তে হবে। ফিচারটা পড়লে এরপরে বানিয়ে লিখতে পারতে হবে, তাহলেই হয়ে গেল। এবং বানিয়ে লেখার জন্য ওই একটু প্র্যাকটিস করতে হয় বাসায়, যে আচ্ছা দেখি তো এই এজটা পড়লাম, এই প্রশ্নটা পড়লাম, আমি তো এই প্রশ্নটা লিখিত, তো এটা থেকেই বানিয়ে বানিয়ে এটা লিখতে হয়। এবং তারপরে ওই খাতাটা কাউকে দেখাইতে হয় যে দেখো তো আমি এটা থেকে আমি এটা পড়ে এটা বানিয়ে লিখলাম, দেখো তো আমার উত্তরটা ঠিক আছে কিনা। তখন সে একটু স্যার দেখে যে উত্তর ঠিক আছে অনেক কিনা। সময় যদি স্যার ফিচার্স গুলো যদি একটু এদিক সেদিক হয় সেক্ষেত্রে কি মার্ক কাটবে? যেমন মানে মানে সামান্য এদিক সেদিক যদি হয়, মনে করেন যে এলিজাবেথিয়ানের যে ফিচার্স গুলা ওইটার সাথে যদি ভিক্টোরিয়ান এজের ফিচার্স গুলা যদি একটু এদিক সেদিক হয় মানে অ্যানসার করার সময়। না, একটু এদিকে সেদিক হলে মার্ক কাটবে না। যেমন ধরো কিছু এজের ফিচার আছে যেগুলো ইউনিক একবারে, যেমন রোমান্টিক এজের ফিচার হচ্ছে হাই ইমাজিনেশন, হ্যাঁ, তারপরে এসকাপিজম, তারপরে হচ্ছে কমন থিম, কমন ডিকশন, এগুলো। বাট ভিক্টোরিয়ান এজের ফিচার কি? ওই এজে ধরো মানুষ হচ্ছে এক্সপ্লোরেশন করেছে বেশি বেশি, তারপরে সায়েন্টিফিক বিভিন্ন আবিষ্কার হয়েছে, সায়েন্স এবং ধর্মের মধ্যে অনেক বাদানুবাদ হয়েছে, এগুলো হচ্ছে ওই এজের মেইন ফিচার। রোমান্টিক এজের ফিচার হচ্ছে ওইগুলো হচ্ছে মেইন ফিচার। আর এই দুটা তো গুলিয়ে যাবে না কখনোই। তুমি তার ওই বলবা না যে রোমান্টিক এজে ব্যাপক হচ্ছে সায়েন্টিফিক আবিষ্কার হয়েছে, রোমান্টিক এজে ব্যাপক হচ্ছে তোমার হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, এটা তো তুমি বলবা না। ভুল হলে এগুলো ভুল হয় না, আর এগুলো যদি ভুল হয় তাহলে মার্কস পাবা না। তো মেইন ফিচার ভুল হলে হবে না। পার্ট এ এর জন্য কোনগুলো পড়লে ভালো হবে? শুধু প্রিপারেশনই নাকি আরো কিছু করব? সাজেশনের ভেতরে পড়ো, তাহলেই কমন পেয়ে যাবা। ওই যে সেট সাজেশন পড়লেই কমন পেয়ে যাবা। আর পার্ট এ এর ভিতরে ওই যে 10টার ভিতরে 7টা 8টা কমন পাবা, বাকি 2-3টা কমন পাবা না, এটা ধরেই নিতে হবে। যদি 10টে 10টা কমন পেয়ে যাও তাহলে এটা গুড লাক, আর কমন পাবে না এটা ধরেই নিতে হবে যে 7টা 8টা 7টা কমন পাবো, এরকম ধরে নিবা। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? আর থিমের জায়গায় যদি ফিচার দিয়ে দেয় এখানে কি কোনো প্রবলেম হবে? যদি থিম মনে না থাকে সেক্ষেত্রে আমি ফিচার দিয়ে দিলাম, থিম ভালোভাবে লিখতে পারতেছি না সেক্ষেত্রে। কিসের থিম? কবিতার থিম লিখতে গিয়ে তোমার হিস্ট্রিতে এমন কোনো প্রশ্ন আসবে না যেটাতে থিম জানতে চাইবে। থিম জানতে চাই, তুমি বলতে পারো যে এই যে এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা যে প্রশ্নটা পড়লাম এইখানে হয়তো এই থিম, এই জায়গায় থিম অফ লিটারেচার এখানে বলতে চাচ্ছ। তো থিম মানে কি? থিম মানে হচ্ছে সাবজেক্ট, লিটারেচারের সাবজেক্ট। ওই সময়ে কোন কোন সাবজেক্টের উপরে লিটারেচার লেখা হয়েছে, এই জায়গায় তুমি বলা হচ্ছে যে লিটারেচারের সাবজেক্টগুলো কি ছিল। আমরা যদি আরো ইয়ে করি টপিকগুলো কি ছিল, হ্যাঁ, টপিকগুলো হচ্ছে কি ছিল ওই সময় লিটারেচারে, সেটা হচ্ছে থিম। তো এটাতে তো ভুল হওয়ার কথা না, এটা মনে না থাকারও কোনো কারণ নাই। কিন্তু এগুলো যদি মনে না থাকে তাহলে তো হবে না, এগুলো থাকতে হবে। হিস্ট্রিতে যদি এমনিতে কোশ্চেন আসে, যেমন এখানে ধরো আসলো যে রাইট দ্য ফিচার অফ পিউরিটানের, তখন ওই যুগের ফিচার, ওই যুগের রিলিজন কেমন ছিল, ধর্ম কেমন ছিল, ওই যুগের লিটারেচার কোনগুলো, সেগুলো লিখলা। ওই যুগের ফিচার অফ পিউরিটানেস, এখানে বৈশিষ্ট্যগুলো এখানে এইভাবে লেখা আছে, তো কারণ এটা দুইটাকে কম্বিনেশন করা আছে তাই এইভাবে লেখা আছে। তো তখন হচ্ছে যেমন এখান থেকে ওই যুগের লিটারেচারের সাবজেক্ট কি দিলাম, কি ছিল এগুলো। যেমন আমরা যদি এটাকে আরো ইজি করতে চাই, আমি এটা ডিলিট করে দিই, এটা তোমাদের জন্য ইজি হবে। টপিকস, ওই যুগের লিটারেচারের টপিকসগুলো কি ছিল, হয়ে গেল। তারপর কনক্লুশন। আর থ্যাংক ইউ স্যার। আর আরেকটা জিনিস তোমরা সুবিধা পাবা, সেটা হচ্ছে তোমাদেরকে এইটা পেজটা আমি এর আগেও শেয়ার করেছি তোমাদের সাথে। এই পেজটাতে আমি ডিটেল দিয়ে দেবো। এই পেজটা আমি এবার যারা নিউ সেকেন্ড ইয়ারে ভর্তি হচ্ছে তারা অনেক কিছু পাবে আর কি। যেমন এইটা হচ্ছে বিভিন্ন এজের ফিচার, যেমন হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগের ফিচার এইটা, ওই যুগের রাইটিং এগুলো, ওই যুগের রাইটার এরা,
তারপরে মিডল ইংলিশের এরা, চসারিয়ান এজের এরা, এই ফিচার, এগুলো যদি কেউ মনে রাখতে পারো, এগুলোর মেইন ফিচারগুলি, তাহলেই তোমরা ভালো করবা। এবং এটাকেও আমি তো অনেকগুলো দিচ্ছিলাম, হ্যাঁ এগুলো কি মেইন গুলা, মানে প্রশ্ন আলোচনা করছেন যে এগুলো নিয়ে? না, এগুলো হচ্ছে বেসিক, একবারে মনে করো এবিসিডি। হ্যাঁ, এগুলো জানা থাকলে তুমি এই এজের উপরে যে প্রশ্নই আসুক না কেন তুমি লিখতে পারবা। তো এগুলো নিয়ে কিভাবে পড়তে হবে সেগুলো আমি বলেছি। দেখো, তোমাদেরকে হিস্ট্রি আমি মোটামুটি মনে হয় 50 নাম্বার ক্লাস থেকে হিস্ট্রি শুরু করেছিলাম। তো ওই সময়গুলোতে আমি এগুলো আলোচনা করেছি। ওই ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে, কারণ এগুলোতে একটু আলোচনা করে তো বলা যাবে না, এগুলো বিস্তর আলোচনা আছে। তো এই পেজটা আমি তোমাদেরকে দিয়ে দিই, তোমরা এই পেজটাতে ঢুকে তোমরা এগুলো দেখো। এগুলো এই যে এবার আমি এগুলো এক্সপ্লেইন করব এই জায়গাগুলোতেই, এবং এবার যারা নিউ সেকেন্ড ইয়ার তারা এগুলো পাবে। যেমন স্টোরিজ অফ ব্যাটেল বলতে আমি কি বোঝাচ্ছি, এটা আমি এখানে এক্সপ্লেইন করে দেবো। হিরোইক পোয়েট্রি বলতে আমি কি বোঝাচ্ছি, এগুলো এক্সপ্লেইন করবো। এবং এবার যারা ইয়ে পাবে তারা আরো তথ্যবহুল নোটগুলো বা তথ্যবহুল ইয়েগুলো পাবে। এটা করার নেই, হয় ব্যাপারটা এরকম, তোমাদের আগের ব্যাচ যারা ছিল তাদেরকে আমি কিছুই দেইনি, কোনো নোট কিছু দেইনি, কোনোদিনই দেইনি। স্যার আমাদের এক্সামের আগে দিয়েন, তাহলে আমরাও উপকৃত হতে পারবো। না, এত তাড়াতাড়ি তো সময় পাবো না, এবছরেই সময় পাবো না, এটা সামনের বছর থেকে। আর তোমাদের তো পরীক্ষা তো সামনের আচ্ছা, মাসেই। ঠিক আছে। হ্যাঁ, কারণ এখন আমি ওই যে 4th ইয়ারের জন্য নোট করতেছি। 4th ইয়ারের ইএলটি নামে একটা সাবজেক্ট আছে, ওইটা নিয়ে। তো ওই জন্য সময় পাচ্ছি না, এই বছর সময় পাবো না। এগুলো এমন হয় কি যে এই নোটগুলো যে কাউকে দিয়ে করায় নিব সেটাও করানো যায় না। দেখা যাচ্ছে সে তার মতো করে বানায়, কিন্তু ওইটা আমার সাথে মিলে না। এই জন্য নিজেকে সব বসে বসে করতে হয়। এই জন্য একবারে সব করতে পারতেছি না। একদিনে তো আর একটা বেশি নোট করতে পারি না, বা সপ্তাহে 2টা বা 3টা নোট করতে পারতেছি। সপ্তাহে 7 দিনে 7টা যদি নোট করতে পারতাম তাহলে হইতো, কিন্তু সময় হয় না, এনার্জি কুলায় না অনেক সময়। আচ্ছা, সো ঠিক আছে, ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসে আবার কথা বলবো। অলরেডি মনে হয় 5 মিনিট চলে গেছে। 4th ইয়ারের ক্লাস শুরু করার কথা, দেখো ভুলেই গেছি আমি। ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।